নেপাল এখন উত্তাল অবস্থায়। এই উত্তাল নেপাল কেন এই জায়গায় এসে পৌঁছলো? আমরা দেখতে পাচ্ছি যে প্রোটেস্টাররা, ইয়াং জেড যাদের বলা হচ্ছে, তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা পার্লামেন্ট হাউস আক্রমণ করেছে এবং এই আক্রমণ করাতে কালকে 19 জনের মৃত্যু হয়েছে, পুলিশ গুলি চালিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই জেনারেশন জেড কেন এই পদক্ষেপ নিল বা কেন এই জায়গায় এই বিক্ষোভ এসে পৌঁছলো, সেইটা আমাদের একটু তলিয়ে দেখা দরকার। কারণ এই বিক্ষোভ বা এই যে আউটবাস্ট, এই যে ক্ষোভ, এর পেছনের যে কারণ, সে কারণটা কিন্তু দেশ কাল ভেদে একটু আলাদা হতে পারে, কিন্তু মূল কারণ কিন্তু একই। অর্থাৎ সমস্ত দেশে আমাদের এই এশীয় মহাপ্রদেশের মধ্যে যে বিক্ষোভগুলো রিসেন্টলি ঘটেছে, তার পেছনের যে কারণ, সে কারণটা মোরলেস একেবারে কাছাকাছি। তো সেই কারণে আমাদের একটুখানি জেনে নেওয়া দরকার যে এই বিক্ষোভের পরিস্থিতিতে এখন কি অবস্থায় আছে নেপাল এবং এই বিক্ষোভের কারণ কি। প্রথম, এখন যে লেটেস্ট সিচুয়েশান এখন হচ্ছে আজকে 9 তারিখ দুপুরবেলা। এই দুপুরবেলার খবর অনুযায়ী লেটেস্ট খবর যেটা এখন অবধি পাওয়া যাচ্ছে, সেটার আপডেটটা আমি দিয়ে রাখছি, কেন তাহলে একটু আলোচনাটা করতে সুবিধে হবে। তীব্র গণরোষের মুখে সরকার ফেসবুক, এক্স টুইটার সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে। বিক্ষোভ অব্যাহত। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও দুর্নীতি ও সরকারি অব্যবস্থার বিরুদ্ধে জেন জি প্রজন্মের নেতৃত্ব বিক্ষোভ এখনও চলছে। হিংসাত্মক মোড় কি নেওয়া হয়েছে? বিক্ষোভ ক্রমশ হিংসাত্মক হয়ে উঠছে। বিক্ষোভকারীরা নেতাদের বাড়িতে হামলা চালাচ্ছে এবং যোগাযোগ মন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ করেছে। মৃতের সংখ্যা বৃদ্ধি। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃতের সংখ্যা 19-এ দাঁড়িয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে। মন্ত্রিসভার পদত্যাগ। চাপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী এবং কৃষিমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী মন্ত্রী তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কারফিউ জারি। রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য প্রধান শহরগুলির উত্তেজনাপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে কারফিউ জারি করা হয়েছে। তদন্ত কমিটি গঠন। সরকার হিংসার ঘটনাগুলি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করার কথা ঘোষণা করেছে। ক্ষতিপূরণের ঘোষণা। বিক্ষোভে নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সর্বদলীয় বৈঠকের ডাক। প্রধানমন্ত্রী উদ্ভূত রাজনৈতিক সংকট নিরসনের জন্য একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক অস্থিরতা। ধারাবাহিক বিক্ষোভ এবং পদত্যাগের ঘটনায় দেশের সরকার ব্যবস্থা এক গভীর রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। এই মোটামুটি একটা ব্রিফিং চালচিত্র, কিন্তু চালচিত্রটা এখানেই থেমে থাকছে বলে আমার মনে হয় না। কারণ যে ধরনের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, নিউজ চ্যানেলগুলো যেগুলো কভার করতে পেরেছে, তাতে দেখা যাচ্ছে যে কাতারে কাতারে ইয়াং জেনারেশন রাস্তায় বেরিয়ে এসছে বিক্ষোভে এবং পুলিশের ওপর, সেনার ওপরে তারা ক্ষেপে যাচ্ছে। ইট বৃষ্টি হচ্ছে। তাদের কাছে হয়তো বন্দুক নেই, কিন্তু তাদের কাছে যা পাচ্ছে সেটাই ছুঁড়ে তারা আহত করার চেষ্টা করছে। তার এগেনস্টে পুলিশ গুলি চালাচ্ছে এবং এই গুলির বলি কালকে 19 জন হয়েছে। আজকে অবধি, সকাল অবধি খবর যে 22 জন লোক টোটাল মারা গেছে। তো আমার মনে হয় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হয়তো এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এই বিক্ষোভের আঁচ কিন্তু কোনোভাবেই কমছে না। তো এই যে একটা পরিস্থিতি হলো কিছুদিন আগে, গত বছর আমরা বাংলাদেশে দেখেছি
তার কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কাতে দেখেছি যে এই সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ সেটা আছড়ে পড়ছে রাজপথে এবং বিভিন্ন পার্লামেন্টে এবং রাজদরবারে। কেন, কি করে এটা হচ্ছে, এটা 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 এই কেনর যে উত্তর সেটা কিন্তু খুব একটা নতুনত্ব নয়। এর পেছনের যে কারণ, সেই কারণগুলো যদি আমরা একটুখানি অনুধাবন করি, সেই অনুধাবন করলে আমরা বুঝতে পারবো যে পেছনের কারণ কি। আচ্ছা, নেপালের যে ঘটনাগুলো ঘটেছে তার পেছনের যে প্রাথমিক কারণগুলো, সেগুলো সম্বন্ধে আমাদের একটুখানি ধারণা হওয়া দরকার। প্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যান। বিক্ষোভের প্রত্যক্ষ কারণ ছিল সরকারের 26টি প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার আকস্মিক সিদ্ধান্ত। এটা হঠাৎ করে ওরা সমস্ত মিডিয়াগুলোকে বন্ধ করে দিয়েছে। সেই মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ইয়াং জেনারেশন, যারা এই সোশ্যাল মিডিয়াটাকে ম্যাক্সিমাম ইউজ করে, তারা ওই সোশ্যাল মিডিয়ার অনেকে বলছে যে তারা তাদের জীবন এখন ওখানেই ভেসে বেড়ায় বা ওখানেই তাদের সময়ের ম্যাক্সিমামটা ওখানেই তারা ডিভোট করে। যা পাওয়া যা নেওয়ার সব ওই সোশ্যাল মিডিয়ার অঞ্চল থেকেই তাদের নেওয়া পাওয়ার দেনা জায়গাটা। সেই কারণে যে তারা যদি কখনও কোনো প্রতিবাদ জানায়, সেটাও সোশ্যাল মিডিয়াতে এসেই করে। সুতরাং সোশ্যাল মিডিয়া তাদের কাছে একটা ওয়েপন্স এবং ভেরি স্ট্রং ওয়েপন্স। সেই কারণে সরকার একটা চিন্তাভাবনা করে এটা উঠিয়ে নিয়েছে, কারণ তাদের এগেনস্টে অনেক খবর অনেক সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হচ্ছিল, তারা ওটা নিতে পারছিল না। কারণ তারা যদি এটা না করতো তাহলে তাদের এই সরকারই থাকতো না। কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যান করে যে এইরকম পরিস্থিতি হবে সেটাও তারা বুঝতে পারেনি। তারা ভেবেছিল যে সোশ্যাল মিডিয়া ব্যান করে একটা কন্ট্রোল আনবে, সেই কন্ট্রোলের বদলে বিক্ষোভটা যে লেভেলে গিয়ে পৌঁছেছে সেই বিক্ষোভটাই এখন কন্ট্রোলে আনতে তারা পারছে না। এই সরকার মানে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এমন একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। এই নিষেধাজ্ঞাকে দেশের তরুণ প্রজন্ম তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখেছে। সর্বব্যাপী দুর্নীতি। সরকারের উচ্চস্তর থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত ব্যাপক দুর্নীতিতে সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ অতিষ্ঠ। এটা কিন্তু একটা মূল বিষয় যে দুর্নীতি, করাপশান। এই করাপশান সরকারি লেভেলে এবং সমাজ লেভেলে যদি প্রচুর পরিমাণে বাড়তে থাকে এবং তখন কিন্তু এই আউটবাস্ট হওয়াই স্বাভাবিক। এবার প্রশ্ন হচ্ছে যে করাপশান কি শুধুমাত্র আজকে নেপালে হচ্ছে? না, এখানে আপনি আশেপাশে যেখানেই আপনি তাকাবেন করাপশান সমস্ত লেভেলে হচ্ছে এবং এই করাপশানটাকে বন্ধ করতে কেউ পারবে না। কারণ করাপশান বন্ধ করতে গেলে যেটা দরকার সেটা দরকার হচ্ছে চেতনা, ত্যাগের। কিন্তু সেই চেতনা, ত্যাগ, এই জিনিসগুলো যদি না থাকে যে আমি কেন করছি, তাহলে কিন্তু এই করাপশান বন্ধ হওয়া কোনো আইন কানুন বা কোনো পাওয়ার প্লে দিয়ে এটা কিন্তু বন্ধ হওয়া সম্ভব নয়। কারণ আমার বাড়ির ভাই যদি সে অযোগ্য হয়, আমার বাড়ির ভাইকে আমাকে একটা সরকারি চাকরি দিতে হবে, তাহলেই তো করাপশান হয়ে গেল। সুতরাং সেই অযোগ্য লোকটি যখন তার পদে গিয়ে বসবেন, সে তার অযোগ্যতা রিফ্লেক্টেড হবে এবং সে আরও কিছু করাপশান করবে। এইভাবে করাপশানের চেন চলতেই থাকবে। সুতরাং নিজেদের লোকের ভরণ পোষণ, নিজেদের লোককে বড় বড় পদে বসিয়ে দেওয়া, সমস্ত লেভেলে একদম নিচু থেকে ওপর লেভেলে, এই যদি তার মানসিকতা বা তার চেতনা থাকে যে আরেকটা লোক মরে গেলে তার কিছু যায় আসে না, সে ভালো থাকবে, সে উচ্চস্থানে থাকবে, তার সুবিধা পেতে হবে, এই মনোবৃত্তির ওপর বেস করেই কিন্তু করাপশানটা হয়ে থাকে। সুতরাং করাপশান যখন হয় তাহলে আরেকটা শ্রেণী কিন্তু শোষিত হয়। আরেকজনের চাকরি, আরেকজনের পদ বা আরেকজনের যোগ্যতা, সেইগুলো কিন্তু খর্ব করে তাদেরকে নিচু দেখিয়ে আরেকজন এসে ওই জায়গাতে বসে পড়ে। সেই কারণেই কিন্তু করাপশান মানে কন্টিনিউয়াসলি চলছে। সুতরাং এই করাপশান কেবলমাত্র আজকে নেপালের দেশের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। আপনি যেদিকে তাকাবেন সেইখানেই আপনি এই করাপশানের এই মূল মন্ত্র খুঁজে পাবেন। যখন মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে তখন তাদের প্রাণের ভয় ত্যাগ করে তারা রাস্তায় নেমে পড়ে, সরকারের এগেনস্টে বিক্ষোভ করে, কামানের পাশে
ট্যাঙ্কারের সামনে, বুলেটের সামনে তারা দাঁড়িয়ে যায়। শত শত লোক হয়তো আজকে এই বিক্ষোভে মারা যেতে পারে, কিন্তু তাদের ক্ষোভ কিন্তু জাস্টিফাইড। এই জাস্টিফাইড ক্ষোভটাকেই কিন্তু আজকে আছড়ে পড়েছে এই আমাদের এই রাজপথে। আজকে এই সরকার যখন এই করাপশানটা তারা করে যাচ্ছিল, তখন কিন্তু তারা টের পায়নি যে এরকম ধরনের একটা বিক্ষোভ, এরকম ধরনের একটা পরিস্থিতির মোকাবেলা তাদের করতে হবে। কিন্তু এই পরিস্থিতি তারাই সৃষ্টি করেছে এবং এইরকম একটা অবস্থা, এইরকম ধরনের একটা সংকটময় অবস্থা আজকে নেপালের আকাশে বাতাসে ঘুরছে। হ্যাঁ, একটা অন্ধকার একটা সময় এর মধ্যে আজকে নেপাল পড়েছে। সেইটার কারণ কিন্তু এই মন্ত্রী আমলা এবং এই সরকারি তন্ত্র, তারা এত খারাপ কাজ করেছে। চোখ বুঝে নিজেদের লোককে, নিজেদের পেটোয়া লোককে নিজেদের জায়গায় রেখেছে। তার ফলে কিন্তু আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি ব্যর্থতা, বিক্ষোভকারীর অভিযোগ সরকার কর্মসংস্থান তৈরি করতে এবং দেশের অর্থনৈতিক উন্নতি সাধনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এবং এরই ক্ষোভ কিন্তু ঝরে পড়ছে আজকের আজকে এই বিক্ষোভের মাধ্যমে। স্বৈরাচারী মনোভাব, অর্থাৎ আমি যেটা চাইবো সেটাই করব। সুতরাং তাতে কার কি ভালো হলো, কার কি মন্দ হলো, এটা আমার দেখার দরকার নেই। সুতরাং জনগোষ্ঠীর কথা না ভেবে, জনগণের কথা না ভেবে তার মনে যা মনে হচ্ছে সেটাই করছে। নিজের সুবিধার জন্য যে কাজ করা দরকার সেটা করছে, জনসাধারণের সুবিধার জন্য কোনো কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছে না। তার ফলে দিনে দিনে এই ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে আজকে আউটবাস্ট করেছে। জনগণ মনে করে বর্তমান সরকার ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠেছে এবং ভিন্ন মতকে দমন করার চেষ্টা করছে। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নেতাদের প্রতিশ্রুতির খেলাপ মানুষের মধ্যে গভীর হতাশার জন্ম দিয়েছে। কারণ আমরা জানি যে নেপালের যে রাজনৈতিক অস্থিতিশীলতা সেটা কোনো নতুন বিষয় নয়। কেন এই কয়েক বছরে কতগুলো সরকার এসেছে এবং চলে গেছে। কারণ তারা যে প্রতিশ্রুতি দিয়ে আসে সরকারে, সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারে না। প্রতিশ্রুতি দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি তারা পালন করতে পারে না। এবং প্রতিশ্রুতি পালন করতে পারে না কেন, সেটাও তারা পরিষ্কার করে আজকে জনসাধারণের কাছে তুলে ধরতে পারে না। অর্থাৎ নেতা নেত্রী সরকার এদের কোনো বিশ্বাসযোগ্যতা মানুষের মধ্যে কিন্তু হারিয়ে গেছে। সুতরাং তারা হয়তো ক্ষমতায় থাকছে, কিন্তু সেই ক্ষমতা যে কোনো সময় টলে যেতে পারে এবং টলে যাচ্ছে এই দিনের পর দিন। সেটার কিন্তু কারণ হচ্ছে তাদের কর্ম এবং তাদের ব্যবহার। সরকারি কাজকর্মে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব জনগণের সরকারের প্রতি অবিশ্বাসী করে তুলেছে। এটা তো হবেই, কারণ স্বচ্ছতা যদি নেই, যে আমি একটা কাজ করছি তার মধ্যে স্বচ্ছতা নেই, যে এই কাজটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কত সময় লাগবে, কত পয়সা লাগবে, কিচ্ছু স্বচ্ছতা নেই। তার মনে যা মনে হচ্ছে সেই ধরনের সে আচরণ করছে। এটাকেই বলে স্বৈরাচারী আচরণ। সেই স্বৈরাচারী আচরণ করার ফলে আজকের এই দিনটাকে তাদেরকে ফেস করতে হচ্ছে। ডিজিটাল বিভাজন চলছে, সোশ্যাল মিডিয়া ব্যান তরুণ প্রজন্মের জন্য তথ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বন্ধ করে দিয়েছিল, যা তাদের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা আসলে একটি স্ফুলিঙ্গের কাজ করেছে, যা দুর্নীতি, বেকারত্ব ও অপশাসনের বিরুদ্ধে জমে থাকা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছে। তাহলে আজকে যে আন্দোলন ওখানে ঘটছে তার মূল এবং মোদ্দা কথাটা হলো করাপশন, সেকেন্ড নম্বর হচ্ছে বেকারত্ব এবং অপশাসন। এইগুলোই হচ্ছে মূল কারণ। এই কারণ তারা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছিল আজকে সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়া যখন বন্ধ করেছে, তাদের যে ক্ষোভ, তাদেরকে যে বিক্ষোভ, সেগুলো সোশ্যাল মিডিয়াতে যে আছড়ে পড়ছিল, সে আছড়ে পড়ার জায়গাটা যখন তারা বন্ধ করে দিয়েছে, আজকে সরকারের বিরুদ্ধে তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এবং এই প্রতিবাদ করতে নেমে তাদের মধ্যে কিন্তু 20 থেকে 22 জন লোক অলরেডি কিন্তু মারা গেছে। সুতরাং এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই পরিস্থিতিতে পরিষ্কার যে এই আন্দোলন আরও ক্রমশ ঘনীভূত হবে এবং এই সরকার থাকবে কি না তার যথেষ্ট সন্দেহ আছে। কালকে পার্লামেন্টে ঢুকে পার্লামেন্ট আক্রমণ করেছে, পার্লামেন্ট দখল করে নেওয়ার মতন অবস্থার সৃষ্টি হয়েছে, পার্লামেন্টে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে সকালের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তাতে পার্লামেন্টের ভবনের মধ্যে আগুন জ্বলছে, ধুয়ো বেরোচ্ছে। সেই দৃশ্য আমরা কিন্তু টিভির পর্দায় বা নিউজ চ্যানেলগুলো
চ্যানেলগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং এইটা নিয়ে আমাদের আরও কিছু কথা বলার আছে, আরও বিচার বিশ্লেষণ করার আছে, সেটা নিয়ে আমরা আসব, কিন্তু তার আগে এই ব্রিফিংটা আপনাদের সামনে আমি সেরে রাখলাম। আচ্ছা, এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আর বেল বাটনটা ক্লিক করবেন, কারণ পরবর্তীকালে যদি কিছু ভিডিওস বা কিছু ভ্যালু অ্যাড করার মতন যদি কিছু বিষয় থাকে সেগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। সুতরাং আশা রাখছি যে পরের ভিডিও যেটা আসছে, যে আমরা আমাদের এই করাপশান, এই বেকারত্ব, এই অপশাসন নিয়ে আরও বিশ্লেষণধর্মী একটি ভিডিও, সেই ভিডিওয়ে আমরা আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, থ্যাংক ইউ।